নমস্কার সবাইকে, তোমাদের ইমেন্স ভিশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের পড়ার বিষয় হলো ভারতের ভূপ্রকৃতি। তো বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি হিসাবে আমরা ভারতকে বিভিন্নভাবে ভাগ করি। তো আমরা মূলত জানি যে প্রধানত 4 ধরনের ভূমিরূপ আমরা প্রায়ই দেখে থাকি। সবচেয়ে প্রথমে কী হচ্ছে, সমুদ্রপৃষ্ঠ। সমুদ্রপৃষ্ঠের আমাদের উচ্চতা, দেখো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আমরা যদি 0 ডিগ্রি ধরি, 0 মিটার ধরি, তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতাকে বলা হয় সমভূমি বা প্লেন বলা হয়। সমভূমি বলা হয়। আর এই 300 মিটার থেকে 600 মিটারের এলাকাকে বলা হয় মালভূমি বা প্ল্যাটু বলা হয়। আর 600 মিটার থেকে 1000 মিটার উচ্চতার ভূমিরূপকে বলা হয় পাহাড় বা হিলি এরিয়া বা হিল বলা হয়। আর 1000 মিটারের ঊর্ধ্বের উচ্চতা বিশিষ্ট ভূমিরূপকে বলা হয় কি, পর্বত বলা হয়। তাহলে দেখো এইখানে আমাদের এটা পাহাড়ি চিত্র আমরা দেখছি। এইখানে দেখো, এখানে আমরা পর্বতের চিত্র দেখতে পাচ্ছি, আমরা মাউন্টেন, এখানে প্ল্যাটো দেখতে পাচ্ছি। আর এই জায়গাতে দেখো, এটা হচ্ছে প্লেন এরিয়া বা সমভূমি এরিয়া। এই যে ভূমিরূপগুলো আমরা পড়লাম, এই ভূমিরূপগুলোর অবস্থানের ভিত্তিতে আমরা ভারতকে সাধারণত 7টি ভূপ্রকৃতিক অঞ্চলে আমরা ভাগ করে থাকি। দেখো এখন এই ছবিতে তোমাদের 5টি দেওয়া আছে, আমি 2টা আরও অ্যাড করে দেবো। সবচেয়ে প্রথমে দেখো উত্তরের পার্বত্য অঞ্চল, তার নিচে রয়েছে উত্তরের সমভূমি এলাকা, পশ্চিমের মরুভূমি এলাকা, এখানে মরুভূমি রয়েছে, থর মরুভূমি। আর কি হচ্ছে, এখানে আমাদের উপকূল এলাকা, এইখানে রয়েছে দাক্ষিণাত্যের মালভূমি এলাকা। এইখানে মনে রাখবে, এই জায়গাতে রয়েছে পূর্বের মালভূমি এলাকা আর বিভিন্ন দ্বীপপুঞ্জগুলো হচ্ছে আমাদের আলাদা একটাই ভূমিরূপ, যেটা এখানে দেওয়া নেই। তাহলে 2টো আমরা এক্সট্রা অ্যাড করলাম, কি, দ্বীপপুঞ্জ আর একটা হচ্ছে, হ্যাঁ, অনেক সময় এখানে কিছুগুলো পাহাড় আছে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি এলাকা, ওটাকেও ধরা হয়, বা আমরা এখানে মালভূমিকে এখানে ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে পূর্বের মালভূমি অঞ্চল। তাহলে এইখানে আমাদের 5টা রয়েছে, এখানে আমাদের দেখো 5টা তোমরা দেখতে পাচ্ছ, আর 2টো আমরা এখানে অ্যাড করলাম। তাহলে টোটাল আমাদের ভূপ্রকৃতি কত ধরনের হচ্ছে, আমাদের 7 ধরনের ভূপ্রাকৃতিক অঞ্চল দেখা যায় ভারতের মধ্যে। তো আজকের যেটা আমরা স্টার্ট করবো বা যেটা শুরু করব, সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। এখানে দেখো পার্বত্য অঞ্চলটা এই বরাবর আমাদের বিস্তৃত রয়েছে। মূলত এখানে আমরা যে পাহাড় বা মানে যে পর্বত শ্রেণীটা আমরা পাই, সেটা হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী। এবারে দেখো হিমালয় পর্বত শ্রেণী আমরা যদি এখানে হেডলাইন দিই, হিমালয়ান রেঞ্জ, তাহলে হিমালয় পর্বত শ্রেণীটা কেমনভাবে অবস্থিত রয়েছে, হিমালয় পর্বত শ্রেণীটা এই রূপ অবস্থান করেছে, একটা ধনুকের মতো, মানে এর শেপ কি হচ্ছে, বো আকৃতির। শেপ হচ্ছে বো আকৃতির। বো মানে কি, বো মানে হচ্ছে ধনুক আকৃতি। এবারে দেখো এই জায়গাতে যেখানে দেখো ব্যান্ড হয়েছে, এখানে একটা ব্যান্ড হয়েছে আর এইখানে একটা ব্যান্ড হয়েছে, মানে বেঁকে গেছে, এগুলোকে বলা হয় সিনট্যাক্সিয়াল ব্যান্ড। এগুলোকে বলে সিনট্যাক্সিয়াল ব্যান্ড। কোন জায়গাতে এই বাঁকগুলো হয়েছে, এখানে মনে রাখবে, পশ্চিম দিকে যে জায়গাতে বাঁক হয়েছে সেখানে আমাদের কি পর্বত রয়েছে, নাঙ্গা পর্বত রয়েছে এখানে। আর পূর্বে আমাদের যেখানে বাঁক হয়েছে সেইখানে কি পর্বত রয়েছে, এখানে নামচা বারোয়া রয়েছে।
নামচা বারোয়া রয়েছে, আর এই দিকে আমাদের রয়েছে নাঙ্গা পর্বত রয়েছে, নাঙ্গা পর্বত রয়েছে। দুই জায়গাতে আমাদের বাঁক হয়ে গেছে। আর এই যে আমাদের দেখো এখানে সোজা বরাবর আমরা যেটা পাচ্ছি, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা আমাদের কোথায়? এখানে আমাদের জম্মু কাশ্মীর বা লাদাখ থেকে এখানে আমাদের অরুণাচল প্রদেশ পর্যন্ত এটা বিস্তৃত। এটা কিছু কিছু বই তোমরা 2400 কিলোমিটার দেখতে পাবে, কিছু কিছু বইয়ে 2500 কিলোমিটার এটা দেখতে পাবে। ঠিক আছে, দুটাই ঠিক, কোনোটাই ভুল নাই। এটা হচ্ছে এটার দৈর্ঘ্য। তাইলে লেন্থ কত হলো? লেন্থ হলো আমাদের 2500 কিলোমিটার আর 2400 কিলোমিটার, যেটা বলবে দুটাই আমাদের সঠিক। আর আমাদের প্রস্থ কত হচ্ছে? প্রস্থ মনে রাখবে যে হিমালয় পর্বতটা কিছু কিছু জায়গায় বেশি চওড়া, কিছু কিছু জায়গায় কম চওড়া। তাহলে এইখানে আমাদের 150 কিলোমিটার থেকে 450 কিলোমিটার এটার প্রস্থ হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই সিনট্যাক্সিয়াল ব্যান্ডগুলো নিয়ে আমরা একটু জেনে রাখি। পূর্ব দিকের যে নামচা বারোয়া, নামচা বারোয়ার মনে রাখবে যে এই নামচা বারোয়া পর্বতকে কেটে নিয়ে কি ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে। তো এই নামচা বারোয়া পর্বতের এই সাইডটা আমার যেটা বেঁকে গেছে, এই বেঁকে যাওয়া পোর্শনটা আমাদের কত কিলোমিটার গেছে? এই বেঁকে যাওয়া পোর্শনটা আমাদের 1000 কিলোমিটার গেছে। 1000 কিলোমিটারের মধ্যে এটা কি কি জায়গায় মানে জায়গা দিয়ে গেছে? সবচেয়ে প্রথমে দেখো, তাহলে দেখো এটা আমাদের অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে এটা কি নামে পরিচিত? অরুণাচল প্রদেশে এটা পাটকাই বুম বলা হয়। এটা কি বলা হয়? পাটকাই, পাটকাই বুম, পাটকাই বুম। তারপরে কি তার নিচে গেছে আমাদের নাগাল্যান্ড, এখানে আছে। তো নাগাল্যান্ড এটা নাগা হিল নামে পরিচিত। মণিপুরে এটা মণিপুর হিল নামে পরিচিত। আর মিজোরাম, তারপর রয়েছে মিজোরামে এটা মিজো হিল নামে পরিচিত। আর মিজোরামের পরে এটা কোথায় চলে গেছে? মিজোরামের পরে এটা চলে গেছে মায়ানমারে। মায়ানমারে আমরা নাম শুনেছি কি আরাকান আর্মি। তো আরাকান আর্মি থেকে মনে রাখবে যে আরাকান ইয়োমা, আরাকান, আরাকান ইয়োমা নামে এটা পরিচিত। আরাকান ইয়োমা নামে পরিচিত। পুরা যে অংশটা এটা কত দৈর্ঘ্য হচ্ছে? এটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, এই ব্যান্ডটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 1000 কিলোমিটার। আর এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পূর্বাঞ্চল। এটাকে বলা হয়, পুরাটাকে বলা হয় পূর্বাঞ্চল। কি বলা হয়? পূর্বাঞ্চল। এই পুরাটাকে বলা হয় পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল বলা হয়। পশ্চিম দিকে আমাদের অনুরূপভাবে মনে রাখবে যে এইখানে যে আমাদের ব্যান্ডটা হয়েছে, যেটা নাঙ্গা পর্বত দিয়ে গেছেন, এই নাঙ্গা পর্বত দিয়ে যাওয়ার পর এটা কোথায় কোথায় গেছে? এটা পাকিস্তানে প্রবেশ করে গেছে। আর পাকিস্তানে এটা দুটা পর্বত শ্রেণী সৃষ্টি করেছে, যেটা হচ্ছে কিরিথার, কিরিথার রেঞ্জ। এখানে কিরিথার রেঞ্জ নাম লিখছি না কারণ আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। কিরিথার রেঞ্জ আর একটা কি হচ্ছে সুলেমান রেঞ্জ। দুটা রেঞ্জ, প্রথমে সুলেমানটা আসবে, তারপরে সুলেমান, তারপর হচ্ছে কিরিথার রেঞ্জ। দুটা পর্বত শ্রেণী এখানে আমাদের সৃষ্টি করেছে। তাহলে এখানে কিরিথার রেঞ্জ আর সুলেমান রেঞ্জ, এটা নিয়ে আমাদের অত বেশি ডিটেলসে আমাকে জানার দরকার নেই। এবারে দেখো আমরা হিমালয়ের উৎপত্তি সম্বন্ধে আমরা একটু জেনে রাখি। হিমালয় কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা জেনে রাখি। দেখো পৃথিবীর একদম প্রারব্ধে অর্থাৎ একদম প্রাচীন সময়ে কি হয় যে পৃথিবী আমাদের যে যতগুলা মহাদেশ সবগুলা কি এক জায়গাতে জড়িয়ে এরকমভাবে অবস্থান করত। একটা বিশাল মহাদেশের সৃষ্টি করেছিল আর একটা বিশাল মহাসাগরের সৃষ্টি করেছিল। তো বিশাল এই যে মহাদেশটা এটাকে বলা হতো পেনজিয়া। এটাকে কি বলা হতো? এটাকে বলা হতো পেনজিয়া। আর এই যে মহাদেশটা, এই মহাসাগরটা ছিল, সেই মহাসাগরটাকে বলা হতো প্যান্থেরাস। এই মহাসাগরটাকে বলা হতো প্যান্থেরাস। এবারে এই যে পেনজিয়া আর এই যে প্যান্থেরাস, এটা কি হলো কার্বনিফেরাস যুগে। কোন সময়? কার্বনিফেরাস যুগে। এখানে নিচে আমি লিখে দিচ্ছি কার্বনিফেরাস যুগে, এখানে লিখে দিচ্ছি কার্বনিফেরাস পিরিয়ড বা কার্বনিফেরাস যুগে এটা কি হয়েছে যে দুটা অংশে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে আঙ্গারা ল্যান্ড আর একটা হচ্ছে গোন্ডোয়ানা ল্যান্ড। যেটা উত্তর দিকে রয়েছে সেটা হচ্ছে আঙ্গারা ল্যান্ড, আর যেটা দক্ষিণ দিকে রয়েছে সেটাকে বলা হচ্ছে কি গোন্ডোয়ানা ল্যান্ড। আর এই দুটোর মাঝে একটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রণালী বা সমুদ্র টাইপের তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে তেথিস সাগর বা টেথিস সাগর এটাকে বলা হয়।
পরবর্তীতে আমরা কি জানি যে জুরাসিক যুগ বা যেটাকে আমরা ডাইনোসরের যুগ বলা হয়, জুরাসিক যুগ বা যেটা হচ্ছে ডাইনোসরের যুগ, সেখানে কি অনেক বেশি উল্কাপাত হয়েছিল। সেই সময় এই যে প্লেটগুলো আরও ফার্দার কিছুগুলো ভাগে বিভক্ত হয়ে যায়। যেটা আঙ্গারা ল্যান্ড ছিল সেটা প্রধানত দুটি ভাগে ভাগ হয়েছিল, একটা হচ্ছে নর্থ আমেরিকান প্লেট আর একটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট। ইউরেশিয়ান মানে ইউরোপ আর এশিয়ার প্লেট সেই সময় মিক্স ছিল, এই দুটা ইউরেশিয়ান প্লেট। আর যে গন্ডোয়ানা ল্যান্ড বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছিলো, সাউথ আমেরিকা, আফ্রিকা, ইন্ডিয়া। এখানে দেখো তোমরা ছোট একটা দেখতে পাচ্ছ ইন্ডিয়া প্লেটটা কি আফ্রিকার সাথে অনেকটা জুড়ে ছিল। আর আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া এরকম বিভিন্ন প্লেটে ভাগ হয়ে গেছিলো। মাঝে এখানে আমাদের যেমন টেথিস সাগর ছিল সেরকম টেথিস সাগর তখনও ছিল। এবারে ধীরে ধীরে কি হয়, পাত সঞ্চালন আমরা জানি। পাত সঞ্চালন কি, যে যেহেতু আমাদের এই যে পৃথিবীর ভিতরের অংশটা লাভা রয়েছে, তো লাভার উপরে এই মহাদেশগুলো ভাসছে। তো এই মহাদেশগুলো কি একটা অনেক ধীর এবং মন্থর গতিতে এরা কি একে অপরের পাশে বা একে অপর থেকে দূরে বইতে থাকে, যেমন নৌকা বইতে থাকে সেরকমই এই মহাদেশগুলোও বইতে থাকে। তো তার মধ্যেই দুটা প্লেট, যেটা হচ্ছে একটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট আর দক্ষিণ দিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্লেটটা অনেকটা ত্রিভুজের মতো দেখতে, দেখো ত্রিভুজের মতো দেখতে। তো এই দুটা প্লেট একে অপরে কি সামনে আসতে শুরু করে। আর এই দুটোর মাঝে যে টেথিস সাগর আছে, এই টেথিস সাগরের কি যে ডিব্রি বা যে পদার্থগুলো এখানে জমা হয়েছিল সেগুলো কি ধীরে ধীরে উপরে আসতে থাকে। আর উপরে আস্তে আস্তে এই প্লেটগুলো যখন একে অপরের সাথে বজড় হয়, দুটা প্লেট যখন আমাদের একে অপরের দিকে চলতে থাকে আর তারা যখন বজড় করে, তখন কি একটা প্লেট আর একটা প্লেটের উপরে এরকম চেপে যায়। আর কি করে সেই জায়গাটাতে একটা পর্বতের সৃষ্টি করে, যে পর্বতকে আমরা কি বলি, ফোল্ড মাউন্টেন বা ভঙ্গিল পর্বত এটাকে বলি আমরা। ফোল্ড মাউন্টেন বা ভঙ্গিল পর্বত এটাকে আমরা বলি। তাহলে এই ইউরেশিয়ান প্লেট আর ইন্ডিয়ান প্লেটের যে সংঘাতের ফলে আমাদের হিমালয় পর্বত শ্রেণীর এখানে সৃষ্টি হয়েছে। আর তার আগে ওখানে কি ছিল, তার আগে ওখানে ছিল টেথিস সাগর। তাহলে টেথিস সাগরের ডিপোজিশনের ফলেও এই পর্বতটা সৃষ্টি হয়েছে। হিমালয় পর্বত কি ধরনের পর্বত, এটা হচ্ছে একটা ভঙ্গিল পর্বত বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ফোল্ড মাউন্টেন। মনে রাখবে একটা পয়েন্ট, যে হিমালয় পর্বত হচ্ছে পৃথিবীর নবীনতম ভঙ্গিল পর্বত। এবারে দেখো এর ফলে আমাদের কী হয়েছে, হিমালয় পর্বত আমাদের সৃষ্টি হয়েছে। তো হিমালয় পর্বতটা আমাদের মেনলি দুটো অংশে আমরা ভাগ করি। কি কি হচ্ছে, প্রথম হচ্ছে ট্রান্স হিমালয় বা আগে এর জায়গাতে আগে কী ছিল, টেথিস সাগরের অংশ নিয়ে যে হিমালয়টা তৈরি হয় সেটাকে বলে টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়। এটার কি কি ভাগ হচ্ছে, এটার ভাগ হচ্ছে সবচেয়ে প্রথমে হচ্ছে কারাকোরামের লেফট সাইডে এখানে মনে রাখবে কে দিয়ে কারাকোরাম, কে দিয়ে কৈলাস মাউন্টেন, ঠিক আছে। তারপরে কি ফর লাদাখ আর জাস্কার। তাহলে এখানে কি দেখো কি একটা ওয়ার্ড আমরা যদি বলি কালেজা, কালেজা, তারপর কালেজা খাও, ঠিক আছে। এইখান পর্যন্ত আমাদের ট্রান্স হিমালয় হয়ে গেল। এবারে হিমালয়ের অংশ দেখো কি কি আসছে, হিমালয়ের অংশ আসছে আমাদের কলেজা খেলে কি হয়, গ্লো বাড়ে, GLO বানানটা দেখো বলে, জি দিয়ে হচ্ছে গ্রেটার হিমালয়, এল দিয়ে হচ্ছে লেসার হিমালয়, আর ও দিয়ে হচ্ছে আউটার হিমালয়। গ্রেটার হিমালয় বা এটাকে কি বলা হয়, এটাকে বলা হয়
হিমাদ্রি হিমালয়, কারণ এটা কি হয়, এটা সবচেয়ে উঁচু, হিমালয়ের সবচেয়ে উঁচু অংশ হচ্ছে কি গ্রেটার হিমালয়, আর এটা সারা বছর বরফ দিয়ে ঢাকা থাকে, ওই জন্য এটাকে হিমাদ্রি হিমালয় বলা হয়, হিমাদ্রি হিমাদ্রি হিমালয়। আর আউটার হিমালয়কে বলা হয় শিবালিক হিমালয় বা শৈবালিক হিমালয়, শিবালিক হিমালয়, শিবালিক হিমালয় বলা হয়। তাহলে পরপর মনে রাখো, কারাকোরাম বা কৈলাস, কারাকোরাম, কৈলাস, লাদাখ, জাসকার, এখানে হচ্ছে GLO, মানে জি দিয়ে গ্রেটার, এল দিয়ে লেসার বা লেসার, এটাকে বলা হয় মিডিল হিমালয় বলা হয় বা মধ্য হিমালয় বলা হয়, মিডিল হিমালয়। আর ও দিয়ে হচ্ছে আউটার হিমালয়। তাহলে আমাদের উত্তর থেকে দক্ষিণে মানে নর্থ থেকে সাউথে, সাউথে আমাদের হিমালয়ের যে যে অংশগুলো রয়েছে সেইগুলো আমরা জেনে নিলাম পরপর। কী কী আছে, সবচেয়ে উপরে হচ্ছে কারাকোরাম, লাদাখ, জাসকার, তারপরে গ্রেটার, লেসার, আউটার হিমালয়। এবারে দেখো, প্রত্যেকটা নিয়ে আমরা কিছু কিছু পয়েন্ট আমরা মনে রাখবো, যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা এক্সট্রা কিছু পড়তে যাব না, যেগুলো আমাদের যতটা প্রয়োজন ততটাই আমরা পড়ব। দেখো, সবচেয়ে প্রথমে আমাদের হেডলাইন দিচ্ছি আমরা ট্রান্স হিমালয়, ট্রান্স হিমালয়া। ট্রান্স হিমালয়ের মধ্যে আমরা প্রথম পড়লাম কি কারাকোরাম, কারাকোরাম, কারাকোরাম পর্বতশ্রেণীর বা কারাকোরাম রেঞ্জ এর সর্বোচ্চ শৃঙ্গ কী হচ্ছে, সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ বা হায়েস্ট পিক যদি আমরা বলি সেটা হচ্ছে K2, বা K2কেই বলা হয় গডউইন অস্টিন, গডউইন অস্টিন, যেটা কি হচ্ছে ভারতের, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন। গডউইন অস্টিনের হাইট কত, গডউইন অস্টিনের হাইটটা মনে রাখবে 8611 মিটার, এটা হচ্ছে গডউইন অস্টিনের হাইট। তো দেখো, এটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু ভারতে এটা এখন অবস্থিত আছে কি, ভারতে অবস্থিত নেই, এটা পাকিস্তানের অধীনে রয়েছে, মানে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে এটা রয়েছে, POK, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, মানে পাকিস্তানের দখলে রয়েছে এই স্থানটা। গডউইন অস্টিনটা তোমার পাকিস্তানে অবস্থিত রয়েছে। তাহলে যদি বলা হয় ভারতে অবস্থিত, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, ভারতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, যেটা কোথায় রয়েছে, সিকিম আর নেপালের বর্ডারে রয়েছে, সিকিম আর নেপালের বর্ডারে রয়েছে, মানে মেনলি সিকিমে রয়েছে। আর এটা নিয়ে কি রয়েছে, সিকিম আর নেপালে যেহেতু বর্ডারে রয়েছে, তো ভারত আর নেপালের মধ্যে কি হয়, এটা বিবাদিত এলাকা, অর্থাৎ নেপাল কি করে এটাকে নিজের বলে এটাকে দাবি করে, কিন্তু ভারতের মধ্যে রয়েছে। আর যদি বলা হয় বিবাদহীন, বিবাদহীন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, মানে যেটা নিয়ে কোনো বিবাদ নেই এখনো পর্যন্ত, সেটা হচ্ছে নন্দা দেবী, সেটা হচ্ছে নন্দা দেবী, যেটা হচ্ছে নন্দা দেবী। কোথায় রয়েছে, এটা রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে, এটা উত্তরাখণ্ডে রয়েছে। দেখো কিছুগুলো এটা নোট বলে সাইডে লিখে নেবে, হ্যাঁ, এক্সট্রা পয়েন্ট এটা। এবারে দেখো, আমরা পড়ছিলাম কারাকোরাম রেঞ্জ আমরা পড়ছিলাম। তাহলে দেখো, আমরা কারাকোরাম রেঞ্জে আমরা ফিরে যাই। তো মনে রাখবে যে পৃথিবীর দীর্ঘতম, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ, হিমবাহকে ইংরেজিতে বলা হয় গ্লেসিয়ার, হিমবাহ, ঠিক আছে, হিমবাহ, এটাকে বলা হচ্ছে গ্লেসিয়ার। এর নাম কি, সিয়াচেন, সিয়াচেন, যেটা কোথায় রয়েছে, যেটা কারাকোরাম রেঞ্জে অবস্থিত। আর এটার দৈর্ঘ্য কত হচ্ছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 76 কিলোমিটার। দেখো, তারপরে যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি আমাদের লাদাখ, লাদাখ রেঞ্জ কারাকোরামের পরে লাদাখ রেঞ্জ, লাদাখ রেঞ্জের নিয়ে মনে রাখবে কি, লাদাখ হচ্ছে তোমার পৃথিবীর উচ্চতম কোল্ড ডেজার্ট। কী হচ্ছে, কোল্ড ডেজার্ট হচ্ছে কি
লাদাখ কোল্ড ডেজার্ট, পৃথিবীর উচ্চতম কোল্ড ডেজার্ট হচ্ছে কি লাদাখ। কৈলাস রেঞ্জের নিয়ে দেখো, কৈলাস রেঞ্জটা এখন কোথায় আছে? এটা তিব্বতে রয়েছে। তিব্বত, আর তিব্বত চায়নার দখলে আছে, মানে আমরা এটাকে চায়নাও বলতে পারি, ঠিক আছে। তাহলে কৈলাস রেঞ্জটা এটা কি হচ্ছে? বুদ্ধিস্ট জৈনিজম অ্যান্ড হিন্দুইজমের পবিত্র স্থান। বুদ্ধিস্টদের ক্ষেত্রে মেলোরেপা নামের একটা বুদ্ধিস্ট মঙ্ক ওখানে গিয়েছিল, ওখানে তপস্যা করে বোধি লাভ করেছিল। জৈনিজমের মধ্যে প্রথম যে তীর্থঙ্কর, ওখানে টোটাল 24টা তীর্থঙ্কর রয়েছে, তার মধ্যে প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভনাথ এই কৈলাস পর্বতে সাধনা করেছিলেন। আর হিন্দুইজমের মহাদেব শিব এখানে বসবাস করেন, এটা মান্যতা রয়েছে। তাহলে তিনটা ধর্মের ক্ষেত্রে কি হচ্ছে? তিনটা ধর্মের ক্ষেত্রে পবিত্র স্থান হচ্ছে কৈলাস পর্বত। আর প্রত্যেক বছর ভারত থেকে এই রাস্তা দিয়ে মনে রাখবে যে মানানীতি লিপুলেখ কি মানানীতি লিপুলেখ থেকে সবচেয়ে বেশি এইগুলো দিয়ে কি এই কৈলাস পর্বতে তীর্থ করতে যায়, ঠিক আছে। জাসকান নিয়ে দেখো, জাসকান নিয়ে সেরকম কিছু ইম্পর্ট্যান্ট কিছু নেই, ঠিক আছে। আর যদি ইম্পর্ট্যান্ট কিছু আমরা পাই তো পড়ার সাথে সাথে সেটা আমরা আলোচনা করে দেবো। তাহলে দেখো, আজকের পড়াতে আমাদের এতটাই থাক। আর আজকের জন্য আমাদের নেক্সট ভিডিওতে আমরা হিমালয়ের যে বাকি গ্রেটার হিমালয়, লেসার হিমালয় অ্যান্ড আউটার হিমালয় নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লাসটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাও। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, গুড বাই।